আসসালামু আলাইকুম। আমি রওশন আক্তার চৌধুরী। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বিষয়টির নবম দশম শ্রেণীর এই বিষয়টির পঞ্চম অধ্যায়ে বায়ুমণ্ডল নিয়ে তোমাদের কাছে একটি পাঠ উপস্থাপন করব। আমরা কিছু ছবি দেখছি না? ছবিগুলো কেমন দেখছি? হ্যাঁ, মনে হচ্ছে যে একটি ছবিতে সূর্যের আলোটা তীব্রভাবে দেখা যাচ্ছে, একটিতে বেশ মেঘ দেখা যাচ্ছে, আরেকটিতে দেখতে পাচ্ছি কিছু দাগ দিয়ে কিছু স্তরের নাম লেখা আছে। এই সবগুলো ছবি আমাদেরকে যেই পাঠ্যের বিষয়টি মনে করিয়ে দিতে চাচ্ছি সেটি হলো বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সাথে যেই পাঠটি উপস্থাপন করব সেটি হলো বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আমরা যে পৃথিবীতে আছি সৌরজগতের একটি গ্রহ। তোমরা পূর্ব পাঠে পড়েছ এই গ্রহে জীবের অস্তিত্ব মেলে। পৃথিবীতে কেন জীবের অস্তিত্ব মেলে কখনো কি চিন্তা করে দেখেছ? কেন অন্য গ্রহে নেই জীবের অস্তিত্ব? ভাবা হচ্ছে এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলই সবচেয়ে প্রধান একটি বিষয় যার কারণে এই পৃথিবীতে জীবের অস্তিত্ব মেলে। তাহলে এই বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। দেখি আমরা আজকে আমি বলবো, তোমরা যখন এই ধরনের পাঠের সামনে উপস্থিত থাকবে তখন খাতা এবং কলম নিয়ে বসবে, কারণ এখানে কিছু প্রয়োজনীয় তথ্য থাকে, সেগুলো তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে। আজকের পাঠ শিরোনামটি যথারীতি তোমরা তোমাদের খাতায় লিখে নিবে, বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তার মানে আজকে আমরা যা পাঠে থেকে যা অর্জন করব আজকের পাঠ থেকে তা দেখছি। বায়ুর উপাদানগুলোর নাম তোমরা বলতে পারবে। বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডলে কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো তোমরা বলতে পারবে। বায়ুমণ্ডলের স্তরগুলো চিহ্নিত করতে পারবে। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলো তোমরা ছবি এঁকে চিহ্নিত করে বলতে পারবে কোন স্তরটি কি নাম। আর সর্বশেষে দেখছি বায়ুমণ্ডলের স্তরগুলোর বৈশিষ্ট্য তোমরা বর্ণনা করতে পারবে। এখন আমরা মূল পাঠে আসি। আমরা দেখছি এইভাবে ঢাকা একটি চিত্র। আসলে পৃথিবীকে এইভাবে চাদরের মতো ঢেকে আছে, বা যদি বলি একটি ঢাকনি দিয়ে ঢাকার মতো ঢেকে আছে বায়ুমণ্ডল। পৃথিবী তোমরা জানো নিজ অক্ষে প্রতিনিয়ত আবর্তন করছে। এই বায়ুমণ্ডলটিও পৃথিবীর এই আবর্তনের সাথে সাথে আবর্তন করতে থাকে, কারণ পৃথিবীর একটি মাধ্যাকর্ষণ শক্তি আছে না? এই মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে পৃথিবী তার বায়ুমণ্ডলটিকে ভূপৃষ্ঠের সাথে আটকে রেখে, এবং পৃথিবী যখন আবর্তন করে তখন এই বায়ুমণ্ডলটিও তার সাথে আবর্তন করে। পৃথিবীর উপরে কিছু উপাদান আমি বলেছি, এইগুলোই আসলে বায়ুমণ্ডল। অদৃশ্য, আমরা এটি দেখতে পাই না, তাই তো? এটি একটি অদৃশ্য আবরণ, এটি খালি চোখে বা কোনোভাবেই দেখা যায় না। তাহলে আজকে আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তাহলে এই বায়ুমণ্ডলটি কি সেটি আমাদের একটি সংজ্ঞার মাধ্যমে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হয়। তাহলে বায়ুমণ্ডল কি সেই সংজ্ঞাটি আমরা একটু খাতায় লিখে নেব। দেখতে পাচ্ছি যে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটি একটি গ্যাসীয় আবরণ, এটি পৃথিবীকে বেষ্টন করে আছে, এটি বায়ুমণ্ডল। তোমরা একটু খাতায় এটি লিখে নিবে, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের যদি প্রশ্ন আসে বায়ুমণ্ডল কি, তোমরা জ্ঞানমূলক প্রশ্ন আসলে সহসাই উত্তর করতে পারবে যে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাই বায়ুমণ্ডল। আমরা
বায়ুমণ্ডল কি জানতে পারলাম? বলেছিলাম যে বায়ুমণ্ডলে কিছু উপাদান আছে। তা বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে তার দু একটি কি তোমরা মনে করতে পারো? হ্যাঁ, আমি জানি তোমরা বলবে যে আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি অক্সিজেন, এটি বায়ুমণ্ডল থেকে পাই। হ্যাঁ, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটিও বায়ুমণ্ডলে থাকে। তা এরকম বায়ুমণ্ডলে দুই একটি উপাদানের নাম কিন্তু তোমরা বলতে পারবে। তবুও আজকে আমি আরও বিস্তারিত উপাদান এখানে উপস্থাপন করেছি। দেখো, এই চারটিতে দেখা যাচ্ছে যে অক্সিজেন একটি উপাদান, যেটি আমি বলেছি এটি বায়ুমণ্ডলে আছে 20.71%। তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেন শতকরা আছে 20.71। যদি 100% বায়ুমণ্ডল ধরি, তার শতকরা 20.71 ভাগই আছে অক্সিজেন। নাইট্রোজেন দেখো অনেক বেশি আছে, এখানে দেখাচ্ছে নাইট্রোজেন আছে 78.02, শতকরা 78.02 আছে নাইট্রোজেন। কার্বন ডাইঅক্সাইড আমি বলেছি আমরা নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটিও বায়ুর একটি উপাদান। এটি আছে দেখো খুব সামান্য পরিমাণে 0.03, শতকরা 0.03। তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেনের তুলনায় এটি খুবই যৎসামান্য। আছে আর্গন বলে একটি উপাদান, এটিও আছে শতকরা 0.80। জলীয় বাষ্প, তোমরা জানো যে জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প আসলে কিছুই না, এগুলো হলো আমাদের যে ভূপৃষ্ঠে পানি আছে, এগুলো সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং এটিও কিন্তু বায়ুমণ্ডলের একটি উপাদান। তো এই জলীয় বাষ্প আছে শতকরা 0.41। এছাড়াও আরো অন্যান্য গ্যাস আছে, সেগুলো আছে শতকরা 0.02। তাহলে আমরা বায়ুতে যে উপাদানগুলো আছে বায়ুমণ্ডলের উপাদান, সেটি আমি একটি মাইন্ড ম্যাপিং এর সাহায্যে উপস্থাপন করেছি। তোমরা এই কাজটিকে ঠিক এইভাবে যদি মাইন্ড ম্যাপিং বা মনোচিত্র বলে এটিকে বাংলায়, এইভাবে যদি লিখে রাখো, পরীক্ষার আগে যদি তোমরা খাতার পাতাটি খুলে এই চার্টটি দেখো, সেটি তোমাদের স্মৃতিতে স্থায়ী পাবে এবং পরীক্ষার হলে গিয়ে উত্তর লিখতে অনেক সহায়ক হয়। তো এইভাবেই তোমরা খাতায় এই কাজগুলো করবে। তাহলে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো সেটি আমরা এইভাবে চিত্রের মাধ্যমে, হ্যাঁ, মনোচিত্রের মাধ্যমে মনে রাখব। আমরা বলেছিলাম, আলোচনা করলাম বায়ুমণ্ডলের উপাদান কি কি। এখন আমরা বায়ুমণ্ডলের কিছু স্তর আছে, সেই স্তরগুলো নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলে আসলে 5টি স্তর আছে। সেই 5টি স্তরের একটি হলো ট্রোপোমণ্ডল, একটি হলো স্ট্র্যাটোমণ্ডল, একটি হলো মেসোমণ্ডল, আরেকটি তাপমণ্ডল, আর সর্বশেষে দেখছি এক্সোমণ্ডল। এই 5টি স্তর বায়ুমণ্ডলে আছে। আমরা এই 5টি স্তর একটু চিত্রের মাধ্যমে যদি দেখি, এখানে ইংরেজি টার্মগুলো দেওয়া আছে। দেখো লেখা আছে, প্রথম যেটি পৃথিবীর ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে আছে সেটিকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরটিকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে বলা হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, এবং থার্মোস্ফিয়ারের উপরে আছে এক্সোস্ফিয়ার। আমরা আরও ভালোভাবে আরেকটি চিত্র এখানে উপস্থাপন করেছি। বাংলা এবং ইংরেজি দুটো শব্দ দিয়েই এখানে স্তরগুলোকে দেখানো হয়েছে। তোমরা বাংলার সাথে ইংরেজি শব্দগুলোও পড়বে এবং খাতায় লিখে নিবে, কারণ তোমাদের কিন্তু এমসিকিউতে এই প্রশ্নগুলো আসতে পারে। বহু নির্বাচনী প্রশ্নে এই ধরনের তথ্য দিয়ে প্রশ্ন হতে পারে। এই জন্য বাংলা এবং ইংরেজি দুটো শব্দই তোমাদের জানতে হবে। ট্রোপোমণ্ডল আমরা দেখছি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোমণ্ডল এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোমণ্ডল এটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার, তাপমণ্ডল এটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার,
আর এক্সোমণ্ডল এটিকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে আমরা 5টি বায়ুমণ্ডলের স্তর জানলাম, তার বাংলা এবং ইংরেজি উভয়ই নামটি আমরা জানলাম। আমি আশা করি এই ব্যাপারে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে সক্ষম হবে। আমরা তোমাদের বইতে এরকম একটি চিত্র দেওয়া আছে, তোমাদের ভূগোল ও পরিবেশ এই পাঠ্যপুস্তকটি 71 নম্বর পৃষ্ঠায় এই চিত্রটি দেওয়া আছে। আমি চিত্রটিতে দেখিয়েছি, একদম হুবহু চিত্রটি এরকমই আছে। তা তোমাদের এখানে দুটো জিনিস দেখিয়েছে। স্তরটিকে ওরা প্রথমে দুটো ভাগে ভাগ করেছে, একটি বলছে সমমণ্ডল, আরেকটি বলছে অসমমণ্ডল। যদিও এই চিত্রের অনেক কিছু তোমাদের পাঠ্যপুস্তকে বিস্তারিত আলোচনায় নাই, কিন্তু চিত্রটি আছে এইভাবে, সমমণ্ডল এবং অসমমণ্ডল দুটো স্তর দেখাচ্ছে। আর এটি কোনটি কত কিলোমিটার বিস্তৃত সেটিও দেখিয়েছে। আর 5টি যে স্তর সেটি তো দেখানোই আছে। এবং একটি জিনিস এখানে সবচেয়ে দেখার বিষয়, দেখবে এক্সোমণ্ডলের উপরে মহাকাশ দেখিয়েছে। তার মানে এক্সোমণ্ডল পর্যন্ত এটি সৌরজগৎ, হ্যাঁ, এরকম আমরা একটা জায়গায় পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর, এরপরে মহাকাশটি ওরা বোঝাতে চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রতে কিছু ছবি দেখবে আছে, কোথা দিয়ে প্লেন উঠছে, কোথা দিয়ে রকেট উঠছে, না? তো এগুলো কিন্তু এখানে কিছু তথ্য আছে। অতএব চিত্রটি নিয়ে তোমরা একটু মাঝে মধ্যে চিত্রটি নিয়েও মানে নিজেদের মধ্যে নিজে একা বসে কাজটি করতে পারো। তোমার অন্য যে সহপাঠীরা আছে তাদের সাথে বিদ্যালয়ে গিয়ে আলোচনা করতে পারো, বা ছবিও আঁকতে পারো নিজের খাতায় আবার নতুন করে। আমরা এটি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আসলে আমরা এখানে বায়ুমণ্ডলের একটি স্তরের কিছু ছবি দেখিয়েছি। ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে যে স্তরটি সেটি আমরা দেখেছিলাম ট্রোপোমণ্ডল, না? সেই ট্রোপোমণ্ডলটির কিছু ছবি দেখানো হয়েছে। তো ছবি দেখানো হয়েছে, তার উপরে আমি কিছু শব্দও বসে দিয়েছি। তা এই শব্দগুলো এই ট্রোপোমণ্ডলে খুবই গুরুত্বপূর্ণ। ট্রোপোমণ্ডল এটি দেখো, বলা হচ্ছে যে এটির বিস্তৃত নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 19 কিলোমিটার। তোমরা আগেই জানো যে নিরক্ষীয় অঞ্চল কোনটি পৃথিবীতে, ওই যে 0 ডিগ্রি অক্ষরেখা, এর থেকে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে কিছু অঞ্চল যেটি নিরক্ষীয় অঞ্চল, সেইখানে এটির বিস্তৃতি প্রায় 16 থেকে 19 কিলোমিটার। জায়গা ভেদে একটু পরিবর্তন আছে। আর মেরুতে, ওই যে বলেছিলাম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সেই মেরুতে 13 কিলোমিটার বিস্তৃত এই ট্রোপোমণ্ডলটি। আর বলা হচ্ছে ট্রোপোমণ্ডলটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, কারণ ভূপৃষ্ঠের সাথেই লাগানো, না? এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এবং বায়ুমণ্ডলের যে ওজন আছে তার সাথে যদি তুলনা করা হয়, এই ট্রোপোমণ্ডলের ওজন 75 ভাগ। টোটাল বায়ুমণ্ডলের ওজন যদি 100 ভাগ হয়ে থাকে, 75 ভাগ ওজনই আছে এই ট্রোপোমণ্ডলে। তাহলে বোঝা যাচ্ছে যে ট্রোপোমণ্ডলে অনেক উপাদান বেশি আছে, না? তাহলে এখানে দেখলাম বায়ুমণ্ডলের ওজনের 75 ভাগ এই ট্রোপোমণ্ডলে। আর এখানে বৃষ্টিপাত, তুষারপাত, ঝড় এগুলো আছে। আর দেখতে পাচ্ছি এখানে কুয়াশা, শিশির, মেঘ, বায়ু প্রবাহ এগুলো এখানে হয়ে থাকে। কুয়াশা, তোমরা জানো যে কুয়াশা কি জিনিস, না? সেটি আসলে এই ট্রোপোমণ্ডল থেকেই হয়। শিশির যে পড়ে, দেখো না সকালে ঘাসে শিশির পড়ে থাকে, সেটিও কিন্তু এই ট্রোপোমণ্ডলের সাথেই জড়িত। আর যেই যে বাতাস প্রবাহিত হয়, এই বায়ু প্রবাহটাও কিন্তু এই ট্রোপোমণ্ডলের সাথে। তুষার যে হয়, ঝড় বৃষ্টি হয়, সবটি এই ভূপৃষ্ঠের এই স্তর, বায়ুমণ্ডলের এই স্তর ট্রোপোমণ্ডলে দ্বারাই সংগঠিত হয়। ট্রোপোমণ্ডলের একটি জায়গায় আমরা দেখি যে এটা বলা হচ্ছে ট্রোপোমণ্ডলের ঊর্ধ্বসীমা, মানে সবচেয়ে ট্রোপোমণ্ডলের শেষ প্রান্ত, এটিকে বলা হয় ট্রোপোবিরতি। ট্রোপোবিরতিতেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আসলে বিমান চলাচল করে। কারণ
একটি কারণ আছে, সেটি হলো এই ট্রপোমণ্ডলের যেই মানে শেষ প্রান্ত, যেটি ট্রপোপজ বলছি বা ট্রপোবিরতি, এখানের আসলে বায়ু স্থির, এখানে ঝড় বৃষ্টি নেই বললেই চলে। অতএব বিমান এখানে খুব ভালোভাবে চলতে পারে, সেই জন্য বিমান চলাচলের জন্য এটি একটি ভালো পথ। তো যারা বিমানে ভ্রমণ করেছে তাদের সেই অভিজ্ঞতা আছে। তা দেখবে যে বিমানটি একসময় সোজা পথে যখন চলতে শুরু করে, সেই স্তরটি আসলে ট্রপোমণ্ডলের শেষ প্রান্ত, ট্রপোবিরতি বা ট্রপোপস। আর এটির তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা এই যেই ট্রপোমণ্ডলের জায়গাটি দেখিয়েছিলাম, সেই দেখো বিমান চলে আসলে, এই জিনিসটি একটু মনে রাখবে তোমরা। আমরা দেখতে পাচ্ছি এরপরের স্তর, ট্রপোমণ্ডলের ঠিক উপরের স্তরটি, এটা হলো স্ট্র্যাটোমণ্ডল, ইংলিশে এটাকে বলেছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোমণ্ডলের গভীরতা 50 কিলোমিটার, মানে এটি 50 কিলোমিটার পর্যন্ত এটির বিস্তৃতি। এই 50 কিলোমিটারের মধ্যে এই স্ট্র্যাটোমণ্ডলের উপরের যেই জায়গাটি, এটির যেই শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তটাকে বলা হয় দেখো স্ট্র্যাটোবিরতি। আমরা যে ট্রপোমণ্ডলে যেমন ট্রপোবিরতি পড়েছিলাম, যে ট্রপোমণ্ডলের শেষ প্রান্ত, ঠিক এরকম স্ট্র্যাটোমণ্ডলের শেষ প্রান্তে যেই জায়গাটুকুন, সেটাকেও কিন্তু স্ট্র্যাটোবিরতি বলা হয়। এটিতে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটি হলো ওজোন গ্যাসের স্তর আছে এই স্ট্র্যাটোমণ্ডলে। এই ওজোন স্তরটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ওজোন স্তরের কারণেই কিন্তু পৃথিবীতে জীবের অস্তিত্ব মেলে। আর এই স্ট্র্যাটোমণ্ডলের আবহাওয়া শান্ত, শুষ্ক, এখানেও ঝড় বৃষ্টি নেই। তা এটি জেট বিমান চলে এখান দিয়ে। আমরা বলেছিলাম ট্রপোমণ্ডলে বিমান চলে, আর জেট বিমান সেটি চলে আসলে এই তোমার স্ট্র্যাটোমণ্ডলে। আর ওজোন গ্যাস নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। এই স্ট্র্যাটোমণ্ডলের যেই স্থানে ওজোন গ্যাসীয় স্তর আছে, সেই জায়গাটি গুরুত্বপূর্ণ কেন দেখো, আমরা দেখলাম যে এই ওজোন স্তর কেন বায়ুমণ্ডলের খুব গুরুত্বপূর্ণ। আসলে সূর্যের আলোর যে অতিবেগুনি রশ্মি আছে, এটি ওজোন স্তর চুষে ফেলে, শোষণ করে নেয়। শোষণ করার ফলে এর যে ক্ষতিকারক জিনিসটি আছে, সেটি আর ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। আমরা এরপরে দেখছি মেসোমণ্ডল তৃতীয় স্তর, না, ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, তারপরে মেসোমণ্ডল। এর গভীরতা 80 কিলোমিটার, তাপমাত্রা 83 ডিগ্রি সেলসিয়াস। এরও যে শেষ সীমানাটা, সেটিকে বলা হয় মেসোবিরতি। আর এটিও কিন্তু সবচেয়ে শীতলতম একটি স্তর। এই কারণে যে উল্কা যে ছুটে আসে পৃথিবীর দিকে, সেই উল্কাটি এই স্তরে এসে একদম পুড়ে যায়, কারণ এই স্তরটি খুব শীতল। এরপরে আমরা দেখছি তাপমণ্ডল হলো, এর গভীরতা প্রায় 500 কিলোমিটার। আর এখানে বায়ু আয়নযুক্ত, তার মানে এখানে রঞ্জন রশ্মি ও বেগুনি রশ্মি আছে। এই স্তরে বেতার তরঙ্গ বাধা পেয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই যে আমরা যে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল চালাই, এই স্তরের কিন্তু ভূমিকা আছে এখানে। এই তাপমণ্ডলে এই বেতার তরঙ্গ বাধা পেয়ে সে এই যে আয়নযুক্ত যে বায়ু আছে, এখানে বাধা পেয়ে সে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তো এই স্তরটিও কিন্তু গুরুত্বপূর্ণ সেদিক থেকে। আর লাস্টে যেই স্তরটি, সেটা হলো এক্সোমণ্ডল। এর গভীরতা 960 কিলোমিটার। এর তাপমাত্রা 300 থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এর তাপমাত্রা খুব উচ্চ। এরপরে আছে মহাকাশ, এটি আমি আগেও বলেছি। তো
তোমরা এটি নিয়ে অনেকগুলো কুইজ করতে পারো। দেখো আমি সাজিয়ে রেখেছি ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল। এখানে কিছু শব্দ বা সংখ্যা বসিয়েছি, তো এগুলো দিয়ে তোমরা কিন্তু কুইজ তৈরি করতে পারো। হ্যাঁ, আর এটি নিয়ে কাজ করতে পারো। পৃথিবী গোল করে এঁকে এরকম 3টা 4টা দাগ দিয়ে এক একটা স্তরের নাম লিখতে পারো, এরকম কাজ করতে পারো। আর মূল্যায়নের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি। দেখো প্রশ্নগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, বায়ুর উপাদানগুলো কি কি, তোমরা দুটো নাম তো অনায়াসে বলতে পারবে, অক্সিজেন, নাইট্রোজেন। বলা হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে, তোমরা বলবে স্ট্র্যাটোমণ্ডলে। না, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি ও ঝড় আছে, তোমরা বলে দিবে ট্রোপোমণ্ডলে। ওজোন স্তরের বৈশিষ্ট্য কি, এটি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কা পুড়ে যায়, সবচেয়ে শীতল স্তর, হ্যাঁ, যেটিতে মেসোমণ্ডল, সেখানে এই উল্কা পুড়ে যায়, আমরা দেখেছি। একটি বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য, পৃথিবীতে জীবের অস্তিত্ব মিলে বায়ুমণ্ডলের জন্য। এই বায়ুমণ্ডলের স্তরের ছক আঁকো। তো আমরা 5টা লাইন দিয়ে 5টা স্তরের নাম লিখে ফেলবো না, লিখে ওই প্রত্যেকটা স্তর সম্বন্ধে 2-3টি লাইন লিখে রাখবো, যাতে সৃজনশীল প্রশ্ন যেরকমই হোক না কেন, তোমার এই তথ্যগুলো জানা থাকলে তোমরা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে আমি যদি আজকের পাঠের একটু পেছন দিক থেকে আসি, যে আমরা বায়ুমণ্ডল কি, আমরা দেখেছি একটি গ্যাসীয় আবরণ ভূপৃষ্ঠকে বেষ্টন করে আছে, এটি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান আছে, অক্সিজেন, নাইট্রোজেন, এরকম। বায়ুমণ্ডলে 5টি স্তর আলোচনা করেছি, ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠের বিষয়গুলি পাঠ্যপুস্তক থেকে বারবার পড়বে এবং নিজের খাতায় গুরুত্বপূর্ণ শব্দগুলো লিখে সেগুলো অনুশীলন করবে। তাহলে পরীক্ষায় যে প্রশ্নই হোক না কেন তোমরা সহজেই তা উত্তর দিতে পারবে। আজকে আমি পাঠ শেষে তোমাদের জন্য কিছু নৈতিকতার কথা বলে যেতে চাই। তোমরা নিজেদের মধ্যে নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর নিজে যদি আত্মবিশ্বাসী হয়ে ওঠো, তাহলে তুমি যে কোনো কাজই করতে সফল হবে এবং তোমার জীবনে সার্থকতা আসবে। তাহলে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠব, নিজের উপরে ভরসা করতে শিখব। সকলকে ধন্যবাদ।